Welcome to Chartage. I am your today's mentor and a prop desk trader, Orko. তো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশানের বিভিন্ন উপায়গুলো সম্পর্কে কন্টিনিউ পড়লাম। যে কন্টিনিউ 5টা-6টা যে আলাদা আলাদা ওয়ে দেখলাম, ডিফারেন্ট ওয়ে কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়, যেমন প্রিভিয়াস হাই লো, রাউন্ড নাম্বার, তারপর ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ, গ্যাপের হাই লো, ইলেকশন ডে হাই লো, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু ইন ডিটেলসে দেখলাম গত 5-6টি ক্লাসের মধ্যে। আজকে আর একটা জিনিস সম্পর্কে দেখব, যে এই সমস্ত জিনিসগুলি যখন আমরা দেখব যে আইডেন্টিফিকেশন করতে যাব, তখন আমরা কোন কোন জিনিসে নজর রাখবো, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে আর কোন কোন জিনিস আমরা অ্যাডভান্স লেভেলে দেখলে যে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা আর একটু ভালোভাবে, মানে প্রবাবল সিগনিফিক্যান্ট পোটেন্সিয়াল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা নেব। ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সব হয়তো আমরা একটা পেলাম, মার্কেট কন্টিনিউয়াসলি ওপর নিচে আসছে, এটা হয়তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ওপরেরটা যেটা থাকবে সেটা রেজিস্ট্যান্স, নিচেরটা হলো সাপোর্ট। এটাকে এস অ্যান্ড আর বলা হয়। ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার এই সাপোর্ট জোনে আমরা আর কি দেখব ইম্পর্ট্যান্ট, যেটা দেখলে আমরা বুঝবো যে এটা অরিজিনালি সাপোর্ট নিয়েছে বা এটা অরিজিনালি রেজিস্ট্যান্স নিয়েছে, বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ভ্যালিড, সেটা দেখার জন্য আমরা ইম্পর্ট্যান্ট কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এটার মোটামুটি 3-4টে পয়েন্ট আছে, সেটা আমরা একটা ক্লাসের মধ্যেই আলোচনা করব। ঠিক আছে, তো ক্লাসটা পুরোপুরি দেখবেন এবং ক্লাস থেকে কিছু ইনপুট আপনারা নিজেরা যদি ভালোভাবে পান মনে করেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, এবার দেখা যাক দ্য অ্যামাউন্ট অফ সিকিউরিটি দ্যাট চেঞ্জ হ্যান্ড ইন স্পেসিফিক এরিয়া। মানে কি, এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে জোন, সেখানে কতটা ভলিউমে কাজ হচ্ছে, মানে এখানে বড় ভলিউমে কাজ হচ্ছে নাকি একটা ছোট ভলিউমে কাজ হচ্ছে। মানে মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে উঠলো, এই যে রেজিস্ট্যান্স জোনে এখানে যদি একটা কন্টিনিউয়াসলি ছোট ছোট হয়তো আমরা ভলিউম দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা ভলিউম ক্লাসে পড়েছিলাম যে ভলিউমের মুভিং অ্যাভারেজ, এবার তার উপরে ভলিউম মুভিং অ্যাভারেজের থেকে অনেক বড় একটা ক্যান্ডেল দেখলাম, তার সাথে এখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল দেখলাম। ঠিক আছে, এখানে একটা ব্ল্যাক মারুবুজু টাইপ একটা ক্যান্ডেল দেখলাম, তার সাথে একটা বিগ ভলিউম দেখলাম। তার মানে কি, এটা একটা সিগনিফিক্যান্ট পুল ব্যাক জোন হিসাবে কাজ করবে, বা এখানে থেকে একটা নিচের দিকে আসার চান্স থাকবে। সেম জিনিস এখানে নিচে আমরা দেখলাম একটা বড় একটা ভলিউম, তার সাথে একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল বা একটা বুল ব্যাক সাইন, তার সাথে একটা বড় একটা ভলিউমের একটা ক্যান্ডেল দেখলাম। মানে কি, একটা বড় হ্যান্ড এখানে কাজ করেছে, সেটা একদিনে হতে পারে বা কন্টিনিউয়াসলি 2-3 দিনের মধ্যে একটা বড় বড় ভলিউমে কাজ হচ্ছে এই পোটেন্সিয়াল সাপোর্ট জোনে। আগের একটা সাপোর্ট জোন ছিল, আগের যেখান থেকে ওপরে উঠেছিল, সেম একই জোনে যদি একটা বড় ভলিউম যদি আমরা দেখতে পারি, তাহলে ভলিউম কারা ক্রিয়েট করে? ভলিউম কোনোদিন রিটেলার ক্রিয়েট করে না। আমরা ভলিউম ক্লাসে ইন ডিটেলসে এই জিনিসগুলো পড়েছিলাম, যে ভলিউম কারা ক্রিয়েট করে? যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা যারা ইনস্টিটিউশন বা মিউচুয়াল ফান্ড, ডিআইআই, এফআইআই, এরা ভলিউম ক্রিয়েট করে। ঠিক আছে, এবার তারা যদি এখানে পার্টিসিপেট করে এবং যদি এখানে একটা পজিটিভ সাইন দেখায়, তার মানে কি, এটা একটা পোটেন্সিয়াল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে। বোঝা গেল? সেম জিনিস পরের সাপোর্টেও যদি আমরা দেখি, এখানে একটা স্ট্রং ভলিউম ক্রিয়েট হয়েছে, আর অপরপক্ষে যদি দেখি এখানে ভেরি উইক ভলিউম কাজ হয়েছে, হয়তো থার্ড দেখলাম, তারপরে ফোর্থ দেখলাম, এখানে একটা ভেরি উইক ভলিউম, মানে এখানে তেমন কোনো ভলিউম নেই। তার মানে কি, এখানে এমন কোনো স্ট্রং বায়ার নেই যে মার্কেটটাকে ওপরের দিকে তুলবে। তার ফলে কী হবে, যারা সাপ্লাই আছে তারা নিচের দিকে হয়তো মার্কেটটাকে টেনে নিয়ে যাওয়ার প্রবাবিলিটি দেখা দিতে পারে, কিংবা ওপরে যদি আমরা যদি স্ট্রং ভলিউমের সঙ্গে যদি নিচের দিকে কাজ যদি না দেখতে পারি, তাহলে আমরা এখান থেকে এখানে কী হবে, ডিমান্ড, মার্কেট ওপরে কে তোলে? ডিমান্ড তোলে তো, আর নিচে নামায় সাপ্লাই। এখানে যদি সমস্ত সাপ্লাই যদি এক্সস্টেড হয়ে যায়, এখানে থার্ড পয়েন্ট আসতে আসতে হয়তো সমস্ত সাপ্লাই নিউট্রালাইজ হয়ে গেল। তার ফলে কী হবে, যে ডিমান্ড জোন বা যারা বুল আছে তারা এই স্টকটাকে ওপরের দিকে তুলবে। ঠিক আছে, ভলিউম একটা গুরুত্বপূর্ণ, মানে বেশ গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর হিসাবে কাজ করে, এবং আমরা পরবর্তী বিভিন্ন ক্লাসের মধ্যে দেখব, যখন আমরা সেট আপ তৈরি করবো তখন দেখব ভলিউম কীভাবে কাজ করছে। তার মানে আমরা
সব সময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে কী রকম ভলিউমে কাজ হচ্ছে সেটা দেখব। যদি ফিউচারের স্টক হয় তাহলে আমরা ফিউচারের যে ভলিউম সেটা দেখতে পারি, বা অপশানের আমরা ওআই সম্পর্কেও দেখতে পারি। সেগুলো অ্যাডভান্স লেভেলে যারা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার কাজ করে তারা দেখে যে কী রকমভাবে স্টকটার কোথায় ওআই ক্রিয়েট হয়েছে। মানে এটা হয়তো ধরুন 100 আর নিচেরটা 80, এবার যদি 100 বা 102-3 একটা ওআই বা 105 একটা স্ট্রং ওআই বা কল রাইটার্স বসে আছে, তার মানে কি 105 একটা রেজিস্ট্যান্স নেওয়ার প্রবাবিলিটি থাকে। এবার সেই 105ই রেজিস্ট্যান্স নেবে কি সেটা সবসময় শিওর নাও হতে পারে, কিন্তু ওখানে শর্ট বসে আছে। এবার যদি সেই শর্টকে ব্রেক করার মতো যদি বুল আসে তাহলে সেটা ব্রেক করে যাবে, আর যদি না আসে তাহলে সেখান থেকে মার্কেট পড়ে যাবে। সেটা হয়তো, এবং যেগুলো রাউন্ড নাম্বার হয় যেখানে ফিউচার কন্ট্রাক্ট থাকে, সেই রাউন্ড নাম্বারে দেখবেন সবসময় একটা স্ট্রং ওপেন ইন্টারেস্ট থাকে। এবার ওআই কি, ওআই হলো যতগুলো কন্ট্রাক্ট এখন মার্কেটে ট্রেড হয়ে আছে সেটাকে বলা হয় ওআই। এবার সেইগুলোকে আমরা অপশানের যে ক্লাসগুলো আমরা করবো সমস্ত টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার পরে, তখন আমরা দেখব যে এই ওআই কী জিনিস, কিংবা কল রাইটার্স কী, পুট রাইটার্স কী। ঠিক আছে, এখন শুধুমাত্র বেসিক বলে রাখছি। এবার আপনারা যারা একদম বেসিক লেভেলে শিখছেন তারা ট্রেডিং ভিউতে গিয়ে যে ভলিউম ইন্ডিকেটারের যে ভলিউম আছে সেটা দেখবেন, তাহলেই দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, সেটাই আপনাকে সমস্ত কিছু বলে দেয়। এবার যদি অ্যাডভান্স লেভেলে যারা হয়তো 3 বছর 4 বছর 5 বছর ধরে মার্কেটে কন্টিনিউয়াসলি কাজ করছে বা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার কাজ করতে চায়, তারা এগুলোকে দেখতে পারে। ঠিক আছে, তা না হলে দেখার কোনো প্রয়োজন নেই। এই ভলিউমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 4টে পয়েন্ট যেগুলো আমরা আলোচনা করব, যে 3টে পয়েন্ট আমরা আলোচনা করব তাদের মধ্যে এই ভলিউমটা আমাদের অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, এবার সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হলো গ্রেটার দ্য স্পিড অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য প্রিভিয়াস মুভ, মোর সিগনিফিক্যান্ট এ সাপোর্ট অর রেজিস্ট্যান্স জোন ইজ লাইকলি টু বি। তার মানে কি, যত স্পিডে মার্কেটটা, মানে এই দেখুন এখানে এটা একটা গোল্ডের চার্ট। ঠিক আছে, এটা প্রবাবলি জন মরফি বা জেফ রিংয়ের যে টেকনিক্যাল অ্যানালিসিসের বই সেখান থেকে নেওয়া। ঠিক আছে, এই চার্টটা। এবার কন্টিনিউয়াসলি একটা মার্কেট ওপরের দিকে উঠেছে, একটা ইম্পর্টেন্ট হাই ক্রিয়েট করেছে, তারপর মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে এসছে। নিচে আসার পর যখন ওপরে উঠছে তখন একটা শার্প একটা র্যালি দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা মার্কেট একটা কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে, মানে এখানে তেমন একটা টাইম স্পেন্ড করার কোনো ব্যাপার নেই, একটা কন্টিনিউয়াসলি ওপরের দিকে ওঠার একটা দেখতে পাচ্ছি। তার ফলে কি হয়, যখন একটা শার্প র্যালি যদি আমরা দেখতে পারি তাহলে আগের যে রেজিস্ট্যান্স জোন বা আগের যে হাই, সেখানে রেজিস্ট্যান্স নেওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, যদি খুব স্পিডের সঙ্গে খুব কম টাইমের মধ্যে কন্টিনিউয়াসলি এটা যদি ওপরে ওঠে, তখন একটা খুব তাড়াতাড়ি যদি এখান থেকে ওপরে ওঠে তাহলে আমাদের একটা রেজিস্ট্যান্স নেওয়ার প্রবাবিলিটিটা অপেক্ষাকৃত বেড়ে যায় তুলনামূলকভাবে, কার থেকে, যখন একটা ধীরে ধীরে যখন মার্কেট ওপরের দিকে ওঠার চেষ্টা করে। ঠিক আছে, এখানে কি হয়েছে, এই পয়েন্টটাতে দেখুন যে মার্কেটটা একটা ধীরে ধীরে একটা কনসলিডেট করেছে, তারপরে আস্তে আস্তে ওপরে উঠছে। ঠিক আছে, আস্তে আস্তে ওপরে উঠছে মানে কি, যত সাপ্লায়ার আছে বা যে সাপ্লাইটা আছে সেটা এখানে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। মানে এখানে যারা এই লেভেলটায় যারা সেলার আছে তারা এখানে যখন মার্কেট কন্টিনিউয়াসলি কনসলিডেট করছে, তার ফলে সমস্ত সেলাররা ধীরে 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 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা সময় পাচ্ছে এখান থেকে বেরোনোর, কিন্তু এখানে যারা আছে তারা কি খুব, যখন সাডেন মুভ হবে তখন খুব তাড়াতাড়ি বা ইমিডিয়েটলি তাদের অ্যাকশন নিতে হবে। এবার যখন খুব তাড়াতাড়ির মধ্যে হয় তখন তারা কি করে, যে কুইকলি এটাকে নিচে নামানোর চেষ্টা করে, তার ফলে একটা নিচের দিকে একটা র্যালি কিন্তু আমরা দেখতে পারি, এখান থেকে একটা কুইক মুভ দেখতে পারি, কারণ এখানে একটা আনসার্টেনিটি বা হড়বড়ি বা তাড়াতাড়ির মধ্যে একটা জিনিস থাকে। কিন্তু যখন মার্কেটটা একটা সাইড ওয়েজ জোন বা যখন ধীরে ধীরে ওপরে ওঠে তখন সেটা, মানে কি বলুন তো, এটা সেই বিরিয়ানির মাংস রান্না করার মতো, যে আপনি মাংস যদি রান্না করতে যান তাহলে 10 মিনিটে কোনো দিনই মাংস রান্না করা সম্ভব না, সেটা ম্যাগি রান্না করা যাবে, সেটাকে আপনাকে ধীরে 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 করতে হবে, তবেই গিয়ে সেটা সুস্বাদু হবে বা খেতে ভালো হবে। আর যদি আপনি খুব তাড়াতাড়ি করতে যান সেটা খারাপ হয়ে যাবে বা সেটা হবেই না। মানে
এখানে খুব তাড়াতাড়ি উঠতে গেছে, মানে খুব স্পিডে হয়তো এখানে কোনো একটা নিউজ এসেছিলো তার জন্য, বা কোনো একটা বাইং ফোর্স, খুব সাডেন একটা বাইং ফোর্স এসেছিলো, কিন্তু আগের যে সেলার আছে তারা এটাকে টেনে নামিয়েছে। কিন্তু এখানে যখন টাইম পাচ্ছে, যে সেলাররা যখন মার্কেটটা ধীরে ধীরে উঠছে, তখন সেলাররা ধীরে 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 এখানে বেরিয়ে যাচ্ছে। তার ফলে বায়ার কে আছে, যে বায়ার আছে সে এর পরের যে মুভটা, তার যদি স্ট্রং বাইং প্রেশার থাকে, সে কিন্তু মার্কেটটাকে টেনে ওপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে যদি স্ট্রং, হয়তো মার্কেট চলছে, মার্কেট চলতে চলতে একটা স্ট্রং মুভ হলো, সেখানে আপনারা নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। যদি মার্কেট যদি ধীরে ধীরে যদি একটা জোন ক্রিয়েট করে, তারপর যদি মার্কেটটাকে ব্রেক করে, তখন আপনারা সেই লেভেলের নেওয়ার চেষ্টা করবেন। তার ফলে কী হবে, সেই লেভেলটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করার প্রবাবিলিটি বেশি থাকবে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম যে যদি স্পিড খুব বেশি থাকে, তাহলে রেজিস্ট্যান্স নেওয়ার প্রবাবিলিটিটা বেশি হয়। বা যদি খুব তাড়াতাড়ি হয়তো কোনো একটা বড় নিউজ এলো, যে মার্কেটের হয়তো একটা চলছিল, এখানে আমরা ধরলাম প্রিভিয়াস হাই আছে, ওকে, মার্কেট তার অনেকটা নিচে ট্রেড করছে, আমরা প্রিভিয়াস হাই জোন এটা আমরা আছে, মার্কেট নিচে ট্রেড করছে। তার ফলে কি একটা হয়তো নিউজ এলো, সাডেন একদিনের মধ্যে মার্কেট উঠে গেল, মার্কেট যদি একদিনের মধ্যে হয়তো 15-20% উঠে গেল, ঠিক আছে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স নেওয়ার প্রবাবিলিটি খুব বেশি থাকবে, ঠিক আছে। কিন্তু অপর দিকে যদি ধীরে 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 মোটামুটি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে যদি মার্কেট কন্টিনিউয়াসলি আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তাহলে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, সেটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি থাকে, তা ঠিক আছে। এবার যদি মার্কেট কন্টিনিউয়াসলি একদিনে ওঠে, তাহলে সেখানে সেলাররা মার্কেটটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করে, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড পয়েন্টটা আমরা বুঝলাম, এরপরে থার্ড পয়েন্টটা আমরা দেখব, ঠিক আছে। এক্সামিন দ্য অ্যামাউন্ট অফ টাইমস elapsed, দা মানে কি, মানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন কত দিনের মধ্যে তৈরি হচ্ছে। এক্সামিন দ্য অ্যামাউন্ট অফ টাইম elapsed মানে কি, একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন কত দিনের সেটা তৈরি করছে। সেটা কি 1 ঘন্টা 2 ঘন্টার সাপোর্ট জোন, নাকি 6 মাস, মানে এটা টাইম ফ্রেমের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটাতে আপনারা এটাকে বিভিন্নভাবে দেখা যেতে পারে। যেমন আপনি ডেলি যখন টাইম ফ্রেমের কাজ করছেন, তাহলে প্রিভিয়াস হাই হয়তো, এটা হয়তো 6 মান্থ পুরনো, এটা হয়তো 4 মান্থ, এটা হয়তো 3 মান্থ, এটা 2 মান্থ, এটা 1 মান্থ পুরনো, ঠিক আছে। তাহলে এইভাবে যে জোনগুলো ক্রিয়েট হবে, সেটা একটু বেশি ইম্পর্টেন্ট হবে। যেটা অনেক দিন আগে বা 2 বছর 3 বছর আগের হয়তো যে জোনটা আছে, সেটা দেখার থেকে আমরা আগে নিয়ার যে জোন আছে সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। এখানে কি বলছে, এ সাপ্লাই দ্যাট 6 মান্থ ওল্ড ইজ গ্রেটার পোটেন্সি দ্যান ওয়ান এস্টাবলিশ 10-20 ইয়ার্স প্রিভিয়াসলি। 10-20 বছর আগে, মানে 20 বছর ধরে নিন, 10 বছর আগে একটা সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে, ঠিক আছে। এবার তারপর মার্কেট নিচে এসছে, কন্টিনিউয়াসলি কাজ করেছে, মাঝে মাঝে একবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, তারপর আবার একটা কন্টিনিউয়াসলি কাজ করেছে, উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। এবার এই লেভেলগুলো বেশি ইম্পর্টেন্ট হবে তুলনামূলকভাবে এই 10 বছর আগে যে একটা কাজ হয়েছে সেটার তুলনায়। কেন? কারণ এই যে 10 বছর আগে যে বায়ার, এখান থেকে যে বায়ার ছিল বা যে সেলার ছিল, যে নিচে নামিয়েছে, এখানে যে বাই করেছিল, সে এটা হয়তো 10 ইয়ার্স স্পেন্ট, ঠিক আছে। এবার 10 বছর ধরে একটা স্টক নিয়ে তো কেউ জেনারেলি হোল্ড করে না, মানে যে যারা রিটেল পার্টিসিপেন্ট আছে বা যারা ধরুন ইনস্টিটিউশনাল হোল্ডারও আছে, তারা জেনারেলি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হোল্ড করে। বার্কশায়ার হাথওয়ের মতো যারা আছে, তারাও হয়তো 5 বছর 7 বছর 10 বছর হোল্ড করে, তার বেশি খুব রেয়ারলি কোনো একটা অর্গানাইজেশন আছে যারা হোল্ড করে, ঠিক আছে। তার মানে যেটা 10 বছর 20 বছর আগেকার হাই, সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট হবে না, হয়তো ইম্পর্টেন্স থাকবে তার, কিন্তু সেটা শর্ট টার্ম বেসিসে। কিন্তু এখানে যে আমরা, এটা 2 বছর পুরনো, এটা ধরলাম আমরা 6 মান্থ ওল্ড, ঠিক আছে, 6 মান্থ, এটার বেশি ইম্পর্টেন্ট থাকবে। কারণ কি, 6 মাস আগে যারা এই লেভেলে উপরের লেভেলে বাই করেছে, তারা নেক্সট যখনই যাবে তখন সেখান থেকে একটা সেল করার চেষ্টা করবে, ঠিক আছে।
তো ইম্পর্টেন্ট এটার বেশি হবে এটার তুলনায় আগেরগুলোর তুলনায়, ঠিক আছে। এবার সেই জন্য আমরা নিয়ার যে হাই আছে সেটাকে আমরা দেখব যে কোথায় নিয়ার হাই আছে। বিভিন্ন আপনারা স্টকে গিয়ে আমি এখন যেটা দেখালাম শুধুমাত্র একবার একটা দুটো স্টকে আমরা একটু দেখে নিই। জেনারেলি আমি নিফটি চার্টেই অ্যানালিসিসটা বেশি করি, কিন্তু যেহেতু এটা এমন একটা টপিক যেটা স্টকে না বোঝালে হবে না, সেই জন্য আমি এই দেখুন এটা রিলায়েন্সের চার্ট। এখানে একটা গ্যাপ ডাউন পেয়েছি। গ্যাপ ডাউনটা ছিল 2024 জুলাই মাসে, ঠিক আছে, যেখানে আমরা কন্টিনিউয়াসলি রেজিস্ট্যান্স পেয়েছি। কবে পেয়েছি? আগস্ট 2024, তারপর সেপ্টেম্বর 2024, এরপর জুলাই 2025। জুলাই 2025 কোথায় পেয়েছি? এই যে গ্যাপের যে হাই পয়েন্ট সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স পেয়েছি, ঠিক আছে। কন্টিনিউয়াসলি এখানে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছি। এখানে যেটা আমরা বললাম যে শার্প মুভ, যদি মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে যদি একটা শার্পলি উঠে যায় তাহলে একটা রেজিস্ট্যান্স নেওয়ার একটা প্রবাবিলিটি থাকে, ঠিক আছে। তারপর ভলিউম, ঠিক আছে। এখানে যদি আমরা এটা হাই ভলিউম যদি একটা ক্যান্ডেল যদি এখানে আমরা দেখতে পারি, এখানে যেমন দেখছি অপেক্ষাকৃত অ্যাভারেজ ভলিউমেই কাজ হয়েছে, ঠিক আছে। কিন্তু যেহেতু রিলায়েন্সের মধ্যে একটা বড় স্টক, সেহেতু এখান থেকে আর মার্কেটও দেখবো যে আমরা মার্কেট কীভাবে, এই যেমন জুলাই 2025 পর থেকে আমরা একটা মার্কেটেও ডাউন ট্রেন্ড একবার দেখেছিলাম স্লাইডলি, সেই জন্য এখানে একটা কন্টিনিউয়াসলি এখানে ভলিউমের যে এফেক্ট সেটা কিন্তু আমরা অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি যে যেখানে ওপরে রেজিস্ট্যান্সে একটা বড় ভলিউমের সঙ্গে কাজ হয়েছে এবং মার্কেটটা নিচের দিকে এসছে, ঠিক আছে। এবং এখানে একটা দেখলাম শার্প ট্রেন্ড, এবং কন্টিনিউয়াসলি যখন মার্কেট ওপরের দিকে উঠবে তখন এই যে ইম্পর্ট্যান্ট লেভেলগুলো আছে এখানে আমরা তিনটে জিনিস দেখব। এক, ভলিউম ইম্পর্ট্যান্ট, খুব মেজর ভলিউমের সঙ্গে কাজ হয়েছে কিনা। সেকেন্ডলি আমরা কি দেখব, যে কতটা শার্প হয়েছে। এখানে যেমন আমরা দেখছি শার্প হয়েছে, কিন্তু এখানে ফোর্থ টাইম এখানে দেখছি একদম ধীরে ধীরে উঠছে। এখানে যদি আরও টাইম স্পেন্ড করে এবং এখানে যদি আরও বেশ কিছুদিন পরে যদি ধীরে ধীরে ওঠে তাহলে এটাকে হয়তো ব্রেক করে ওপরের দিকে আরও যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে, ঠিক আছে। কিন্তু যদি খুব সাডেন যদি মুভ হয় তাহলে তখন হয়তো নিচের দিকে আসারও একটা প্রবাবিলিটি থেকে যায়, ঠিক আছে। এটা একটা গেল। এবং ফোর্থ পয়েন্ট কি দেখলাম, যে আগের রেজিস্ট্যান্সটা কতটা পুরনো। আগের রেজিস্ট্যান্সটা এটা আমরা দেখছি যে মোটামুটি 4-5 মাসের পুরনো, এটা দেখছি 2 বছর 2.5 বছরের পুরনো। সেখানে রেজিস্ট্যান্স কোনটা মেনলি ইম্পর্ট্যান্ট কাজ হবে সেটা হলো আগের যে রেজিস্ট্যান্স সেটা, ঠিক আছে। এবং একবার যদি পুরনো রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে যায় তাহলে বিফোর রেজিস্ট্যান্স বা প্রিভিয়াস রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলো অপেক্ষাকৃত উইক হয়ে যায় কারেন্ট রেজিস্ট্যান্স যেটা আছে বা কারেন্ট রিসেন্ট হাইটা বেশি ইম্পর্টেন্ট হয় প্রিভিয়াস হাইয়ের থেকে, ঠিক আছে। এবার এই তিনটে জিনিস মোটামুটি বোঝা গেল। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশান করার জন্য যে 5টা নিয়ম বলেছি সেইগুলো, প্লাস আজকের যে মেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছে গেলে আমরা কোন কোন জায়গায় জিনিসগুলো দেখব সেটা আমরা দেখলাম। সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস আজকে এখানে আমরা শেষ করছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সিরিজ, এবং নেক্সট ডে আমরা আবার নতুন একটা সিরিজ শুরু করব। এবং এতদূর যারা ক্লাস দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা নিজেদের মধ্যে যদি শেখার খুব বেশি ইন্টারেস্ট না থাকে তাহলে এই ধরনের ক্লাসকে এতক্ষণ পর্যন্ত দেখা খুব কম জনেই পক্ষেই সম্ভব। এবং আপনারা জানবেন যে অনেক বাকিদের থেকে আপনারা অনেকটা এগিয়ে গেছেন, আর যাই হোক লস করবেন না, ঠিক আছে। এবং এতদিন পর্যন্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে যা পড়ালাম সেটা কিন্তু আপনারা চার্টে অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমাদেরকে পাঠাবেন, ঠিক আছে। তার ফলে কি হবে, আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস পাঠানোর ফলে একটা ডিসিপ্লিন তৈরি হবে। আমি যেমন প্রতিদিন একটা করে ক্লাস আপনাদের জন্য রেডি করে আমি পোস্ট করছি আমার ডেইলি মার্কেট আওয়ার্সের পর। মার্কেটের আমি যেমন 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ইকুইটি মার্কেটে, তারপরে আমরা
কমোডিটি মার্কেটে কাজ করার পরও এটার ফলে কি একটা তৈরি হয়েছে, একটা ডিসিপ্লিন তৈরি হয়েছে। প্লাস আমাদের যে মেন্টরশিপের যারা লার্নার আছে তাদেরকে ডেইলি আপডেট বা ডেইলি ক্লাস যা করানোর বা উইকেন্ড ক্লাস সব কিছু করার পরেও যে আপনাদের জন্য এই ইউটিউবে বিভিন্ন ক্লাসগুলোকে তৈরি করে টেকনিক্যাল অ্যানালিসিসে একদম বেসিক টু অ্যাডভান্স করে পোস্ট করছি, তার ফলে আমার মধ্যে যে একটা ডিসিপ্লিন তৈরি হয়েছে, আমার যে এই যে শিখছি আপনাদেরকে শেখানোর মাধ্যমে আমারও যে জিনিসগুলো আবার রিপিটেশান হচ্ছে সেটা যেমন হচ্ছে, আপনাদেরও আশা করব যে প্রতিদিন আপনারা প্র্যাকটিস করে সেটাগুলো আমাদেরকে পাঠাবেন বা আপনারা নিজেদের যে গাইড আছে তাদেরকে দেখাবেন। তার ফলে কী হবে, শেখাটা আরও একটু অ্যাডভান্স লেভেলে যাবে বা শেখাটা এনহান্স হবে। এবার যতটা ভালো করে প্রথমে শিখবেন ততটাই ভালোভাবে মার্কেটে আপনারা তত বেশি দিন থাকতে পারবেন। তা না হলে একবার যখন বুল মার্কেটের পরে একটা সাইডওয়েজ ফেজ বা একটা বেয়ারিশ ফেজ আসবে, আপনারা মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে বেরিয়ে যাবেন। সেটা যেন কোনোভাবেই না হয়। এবং যাওয়ার আগে বলি, টিপস এবং ফোন কলের মাধ্যমে কোনো দিন কোনো ট্রেড করবেন না, ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট। টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হয়, টাকাটাকে লটারি খেলে, জুয়ো খেলে, এই কল অপশান, পুট অপশান বাই করে লস করবেন না প্লিজ। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ। অপশান আর মেড টু সেল, নট টু বাই, এটা মনে রাখবেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। সাপোর্ট রেজিস্ট্যান্সের যে 5-6টি ক্লাস হলো মন দিয়ে ভালো করে করবেন এবং চ্যানেলটিকে যারা এতটা দেখেছেন আশা করি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করেছেন, না করলে করবেন এবং কমেন্টে জানাবেন কীভাবে বুঝলেন কিংবা কিছু যদি না বুঝতে পারেন সেগুলো। তো আজকের মতো ক্লাস এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।